সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে প্রথমে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর দেখে যেদিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটিকে বলা হয় বিষুব সংক্রান্তি না অধিবর্ষ। তো যেদিন পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটিকে বলা হয় বিষুব, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে প্লুটো বামন গ্রহ হিসাবে পরিচিতি পায় 2000 সালে, 2006 সালে, 2020 সালে। তো প্লুটো বামন গ্রহ হিসাবে পরিচিতি পায় 2006 সালে। এরপর হচ্ছে 3 নম্বর দাগে ড্যাশ আবর্তিত হয় দক্ষিণ থেকে উত্তর দিকে, পৃথিবী, বৃহস্পতি না ইউরেনাস। তো দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তিত হয়, এখানে উত্তর হচ্ছে ইউরেনাস, ঠিক আছে, ইউরেনাস, অপশান সি এরটা। 4 দাগে নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তো নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রশ্ন 5 নম্বর থেকে ড্যাশ একটি সর্বত্র লব্ধ সম্পদের উদাহরণ। এখানে অপশান রয়েছে ক্রায়োলাইট, কয়লা, বায়ু। তো সঠিক উত্তর হবে বায়ু। বায়ু একটি সর্বত্র লব্ধ সম্পদের উদাহরণ, অর্থাৎ বায়ু সব জায়গাতেই পাওয়া যায় আর কি। 6 নম্বর থেকে সাগর সম্রাট রয়েছে বঙ্গোপসাগরে, আরব সাগরে, ভারত মহাসাগরে। তো সাগর সম্রাট রয়েছে কোথায়? আরব সাগরে। 7 নম্বর থেকে সাদা কয়লা বলা হয় ড্যাশকে, তাপ বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ না জলবিদ্যুৎকে। তো জলবিদ্যুৎকে বলা হয় সাদা কয়লা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, ঠিক আছে। কয়ের থেকে এক কথায় উত্তর লিখতে হবে, যে কোনো 3টি, 1 3 সমান 3। নাম্বার 1-এ বলা হচ্ছে কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়, উত্তর লিখবে 19শে ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে কি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহ পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন, উত্তর হচ্ছে টলেমি প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহ পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন। এবার হচ্ছে 3 নম্বর দাগে অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম লেখো। তো অতি উচ্চমানের লোহা আকরিক হচ্ছে ম্যাগনেটাইট, ঠিক আছে। 4 নম্বর দাগে কোন শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে সম্পদের সংজ্ঞায় জীবন মণ্ডলের সংরক্ষণ কথাটি অন্তর্ভুক্ত হয়, এখানে উত্তর লিখবে ব্রাজিলের রিও ডি জেনেরো এই সম্মেলনে। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণ করে 3টি করতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1-এ ড্যাশ তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এখানে 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়। 2 নম্বর পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশ মহাসাগর অবস্থিত। তো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এটার নাম হচ্ছে কি মারিয়ানা খাত, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ড্যাশ জেলায়। তো পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে পুরুলিয়া জেলায়। 4 নম্বর হচ্ছে ন্যাপথালিন ড্যাশের উপজাত দ্রব্য। তো ন্যাপথালিন হচ্ছে কয়লার উপজাত দ্রব্য। নাম্বার গো শুদ্ধ হলে অসু এবং অশুদ্ধ হলে লেখো। এখানে 2টি লিখতে হবে। 1 × 2 = 2। তো পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা উত্তর লিখবে শুদ্ধ এটা। নাম্বার 2 আন্টার্কটিকার খনিজ পদার্থ নিরপেক্ষ সামগ্রী, এটা হবে শুদ্ধ। 3 নম্বর হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে কুমেরু প্রভা স্পষ্ট দেখা যায়, এটা অশুদ্ধ হবে, ঠিক আছে। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে 2টি লিখতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 3টি প্রশ্ন এখানে উত্তর লিখতে হবে। 3 × 6 নম্বর। নাম্বার 1-এ অভিগত গোলক কি? তো যে গোলকের 2 বিপরীত প্রান্ত ঈষৎ চাপা এবং মধ্যভাগ স্ফীত সেই প্রকার গোলকাকৃতি বা ঘনবস্তুর আকৃতিকে অভিগত গোলক বলে, যেমন পৃথিবীর আকৃতি। নেক্সট হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে জিপিএস রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায়। তো জিপিএস রিসিভার স্ক্রিনে অক্ষাংশ, দ্রাঘিমা ও উচ্চতা এই 3টি বিষয় ফুটে ওঠে। আগে 10 মিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা হতো, এখন রিসিভার এত উন্নত হয়েছে যে কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা যায়। রিসিভারে ভূমির যে উচ্চতা ফুটে ওঠে তা জিওর তল বা সমুদ্র তল থেকে মাপা উচ্চতা। এরপর 2 নম্বর দেখে অপসূর ও অনসূর কাকে বলে। তো অপসূর কি না পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব
বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 15,20,00,000 কিলোমিটার। এই দিনটিকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। ঠিক আছে, অপ মানে হচ্ছে দূরে আর সূর্য মানে হচ্ছে সূর্য। অনসূর অবস্থান কি? পরিক্রমণের সময় 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14,70,00,000 কিলোমিটার। এই দিনটিকে অনসূর অবস্থান বলা হয়। এখানে অনু মানে হচ্ছে নিকট আর সূর মানে হচ্ছে সূর্য। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে রবি মার্কি। তো রবি মার্কি না রবি অর্থে সূর্য এবং মার্ক অর্থে পথকে বোঝানো হয় আপাত দৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকেই রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। 3 নম্বর দাগে পারমাণবিক শক্তি ব্যবহারের দুটি অসুবিধা লেখুন। তো পারমাণবিক শক্তি ব্যবহারের অসুবিধাগুলি হলো 1 নম্বর কাঁচামালের সমস্যা। পারমাণবিক শক্তির কাঁচামালগুলি সর্বত্র পাওয়া যায় না। 2 নম্বর হচ্ছে অধিক প্রাথমিক ব্যয়। এই শক্তি কেন্দ্র স্থাপনে ও যন্ত্রপাতি কিনতে প্রাথমিকভাবে প্রচুর মূলধন বিনিয়োগ প্রয়োজন হয়। এর সঙ্গে অথবাদি বলা হচ্ছে নিরপেক্ষ উপাদান কাকে বলে? উত্তর লিখবে পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উপাদানের কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সামগ্রীকেই নিরপেক্ষ উপাদান বলে। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 করে 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে 3টি প্রশ্নের জন্য। নাম্বার 1-এ জিপিএস এর 3টি ব্যবহার লেখো। তো জিপিএস এর ব্যবহার বা গুরুত্ব হচ্ছে 1 নম্বর অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে জানা যায়। 2 নম্বর হচ্ছে দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। 3 নম্বর হচ্ছে মানচিত্র তৈরি। বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে জিপিএস ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে জিপিএস এর ব্যবহার বা গুরুত্ব। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে 3টি যুক্তি দাও। তো দেখো 1 নম্বর হচ্ছে পণ্ডিতদের মতামত। আজ থেকে প্রায় 2600 বছর আগে গ্রিক দার্শনিক পিথাগোরাস গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে পৃথিবীর আকার একটি গোলকের মতো গোলাকার। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাসের মতো বিখ্যাত পণ্ডিতগণ এর সাথে একমত হয়েছিলেন। 2 নম্বর হচ্ছে নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক দিক পরিবর্তন না করে ক্রমাগত জাহাজ চালিয়ে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানেই পুনরায় ফিরে আসেন। পৃথিবী গোলাকার বলে এটি সম্ভব হয়েছিল। 3 নম্বর হচ্ছে সর্বত্র একটা সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত ও সূর্যোদয় হয় না। পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যাস্ত প্রথমে পূর্বের দেশগুলিতে এবং পরে পশ্চিমের দেশগুলিতে ঘটে। তো এইগুলো হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ। ঠিক আছে, সেগুলো আমরা লিখলাম। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে চিরাচরিত শক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন? তো চিরাচরিত শক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণগুলো হলো 1 নম্বর এই শক্তির উৎসগুলো প্রকৃতি থেকে বিনামূল্যে পাওয়া যায়। 2 নম্বর এই শক্তির উৎসগুলো পরিবেশ বান্ধব। 3 নম্বর হচ্ছে এই শক্তির উৎসগুলো পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ পুনরায় আবার এগুলোকে পাওয়া যায়, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, সম্ভাবনা নেই আর কি। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখুন। তো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর যাদের যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না বা যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও নেই তাদের পুনর্ভব সম্পদ বা প্রবাহমান বা অফুরন্ত সম্পদ বলে। আর প্রকৃতিতে এমন সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে। 2 নম্বর হচ্ছে পুনর্ভব বা প্রবাহমান সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, জল, বায়ু প্রবাহ, জোয়ার ভাটা, শক্তি প্রভৃতি। আর অপুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলির মধ্যে অন্যতম হলো কয়লা, খনিজ তেল, আকরিক লোহা প্রভৃতি এইগুলো। 3 নম্বর পার্থক্য হচ্ছে পুনর্ভব বা পূরণশীল সম্পদের পরিমাণ অফুরন্ত। এই সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। ঠিক আছে, অপুনর্ভব বা গচ্ছিত সম্পদের পরিমাণ সীমিত, অর্থাৎ অপুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলি পৃথিবীর সর্বত্র সমপরিমাণে পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য। এরপর 3 নম্বর দাগে কিভাবে কোরিওলিস প্রভাব বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। তো পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট যে বলের প্রভাবে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ও পৃথিবী পৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর গতি বিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল বলে। পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতির জন্য নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। আবর্তন বেগের এই তারতম্যের জন্য কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি গতিশীল পদার্থের গতিপথ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। ওকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলের ঋতু পরিবর্তন হয় না কেন?
তো ছায়াবৃত্ত নিরক্ষরেখার সাথে সারা বছর লম্বভাবে অবস্থান করে বলে নিরক্ষরেখার বরাবর সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান থাকে, ঠিক আছে। অর্থাৎ সর্বদা 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। সূর্যরশ্মি এখানে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। উভয় কারণের প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল বিরাজ করে, তাই এখানে কোনোরূপ ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। বাতাসে অধিক আর্দ্রতার কারণে এখানকার জলবায়ু সারা বছর উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়, ঠিক আছে। 5 নম্বর দেখে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-এর দেখে পৃথিবীর পরিক্রমণ গতির 5টি ফলাফল উল্লেখ করো। তো পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফলগুলি হচ্ছে 1 নম্বর দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। কক্ষপথের একটি জায়গায় পৃথিবীর একটি গোলার্ধ পৃথিবীর সূর্যের দিকে ঝুঁকে থাকে। যখন পৃথিবীর যে গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন সেই গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত ছোট হয়। অন্য গোলার্ধে বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন। পৃথিবী তার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবীর অবস্থানের উপর নির্ভর করে উষ্ণতার তারতম্যের সৃষ্টি হয়, ফলে ঋতু পরিবর্তন ঘটে। উষ্ণতার উপর ভিত্তি করে পৃথিবীকে কয়েকটি ঋতুতে ভাগ করা হয়েছে। পরিক্রমণ গতির ফলে এই ঋতুগুলির পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে, যাকে ঋতু পরিবর্তন বলে। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর ফলাফল অপসূর ও অনসূর অবস্থান। উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণের ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 4 জুলাই 15,20,00,000 কিলোমিটার হয়, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আবার 3 জানুয়ারি এই দূরত্ব কমে কত হয় 14,70,00,000 কিলোমিটার, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। 4 নম্বর হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান পরিবর্তন। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর ঠিক পূর্ব দিকে সূর্যোদয় ও পশ্চিম দিকে সূর্যাস্ত হলেও বছরের বাকি দিনগুলোতে পৃথিবীর পরিক্রমণ গতির জন্য সূর্য কখনো একটু উত্তরে আবার কখনো একটু দক্ষিণে সরে গিয়ে উদিত হয় ও অস্ত যায়। 5 নম্বর হচ্ছে মেরুজ্যোতির সৃষ্টি। পরিক্রমণ গতির ফলে যখন সুমেরু ও কুমেরু অঞ্চলে 6 মাস রাত থাকে তখন সেখানে রাতের আকাশে রামধনুর ন্যায় আলোর জ্যোতি দেখা যায়, একে মেরুজ্যোতি বলে। ওকে, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা নামে পরিচিত। তো এগুলো হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলাফল। নেক্সট হচ্ছে 2 নম্বর দেখে সম্পদ সৃষ্টির উপাদানগুলির ধারণা দাও। তো সম্পদ সৃষ্টির উপাদান 1 নম্বর হচ্ছে প্রকৃতি। মানুষের হস্তক্ষেপ ব্যতীত পৃথিবীতে সৃষ্ট যে কোনো কিছুই প্রকৃতির অন্তর্গত। বিভিন্ন বস্তু বা পদার্থের অফুরন্ত ভাণ্ডার হলো এই প্রকৃতি হলো সম্পদের ধারক ও বাহক। প্রকৃতিতে 2 ধরনের সম্পদ পাওয়া যায়, যথা পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ। 2 নম্বর হচ্ছে মানুষ হলো সম্পদ সৃষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। মানুষ তার কর্মদক্ষতা, চিন্তা, বুদ্ধি ও জ্ঞানের সাহায্যে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে সম্পদে পরিণত করে। সম্পদ সৃষ্টিতে মানুষ দ্বৈত ভূমিকা পালন করে, যথা সম্পদের সৃষ্টিকারী এবং সম্পদের ভোগকারী। 3 নম্বর হচ্ছে সংস্কৃতি। সম্পদ সৃষ্টির একটি গতিশীল উপাদান হলো সংস্কৃতি। অধ্যাপক হ্যামিল্টনের মতে বিজ্ঞান চেতনা, সাংস্কৃতিক চিন্তাধারা সম্পদ সৃষ্টিতে সহায়তা করে। তো এগুলো হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান। এরপর 6 নম্বর দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে নাম্বার 1 বৃহত্তম লিগনাইট ভান্ডার, এরপর বৃহত্তম কয়লা খনি, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক অঞ্চল, আর বৃহত্তম তৈল শোধনাগার। তো এগুলো যে মানচিত্র দেওয়া হবে সেখানে তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025। এখানে জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের আমরা উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।